তুলসীকে দিয়ে ভারতের অয়াচিত ষড়যন্ত্রে উদ্বিগ্ন ক্ষিপ্ত নেটিজেনরা। সেবাদাসী হাসিনাকে পুনর্বাসন করে হারানো আধিপত্য ফিরে পেতে মরিয়া আগ্রাসী রাষ্ট্র ভারত। তাই পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতেছে সাম্প্রদায়িক দেশটি। সর্বশেষ মাঠে খেলা হল হিজবুত তাহরিরে কথিত ইসলামী খেলাফত কার্ড। নিষিদ্ধ সংগঠনটিকে পরিকল্পিতভাবে সামনে আনা হল মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের ভারত সফরের এক সপ্তাহ আগে। পূর্বঘোষণা দিয়েই বায়তুল মোকাররমের সামনে এক বড় জমায়েত করল হিজবুত তাহরির। তাদের হাতে সুস্পষ্টভাবে ইংরেজি হরফের লিখা খেলাফতের ব্যানারকে আন্তর্জাতিক মিডিয়ায় প্রদর্শন করা হল। বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডায় নিমজ্জিত থাকা ভারতীয় মিডিয়ায় তা ফলাওভাবে প্রচার করা হল। আর যাচাই বাছাই না করেই ভারতের সরবরাহ করা সেই বিভ্রান্তিমূলক ও ক্ষতিকর তথ্যই গণমাধ্যমের সামনে হাজির করলেন তুলসী। ফলে হিজবুত তাহরিরকে পর্দার আড়াল থেকে হঠাৎ করে সামনে আনা যে ভারতীয় ষড়যন্ত্র ছিল তা দিনের মতো স্পষ্ট বলে মনে করেন পর্যবেক্ষক মহল। উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে সরকারিভাবে এখনও কোনো বিবৃতি দেওয়া হয় নাই, বরং বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির বৈঠকে বাংলাদেশ ইস্যুতে তার দৃষ্টি আকর্ষণ করতে গিয়েও হোঁচট খায় ভারত। ট্রাম্পও বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলতে অনীহা প্রকাশ করেন। ফলে এক ধরনের লজ্জায় পড়তে হয় দিল্লিকে। সবশেষ দেশটির গোয়েন্দা প্রধানের ভারত সফরে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে আগ বাড়িয়ে কথা বলানো হল বাংলাদেশের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এভাবে আগ বাড়িয়ে কথা বলানোর প্রচেষ্টাকে ভারতের নির্লজ্জতা ও নোংরামির বহিঃপ্রকাশ বলে মনে করেন সচেতন মহল। এদিকে বায়তুল মোকাররমের সামনে মিছিল করার আগ থেকেই হিজবুত তাহরিরকে দিয়ে ভারত ও আওয়ামী লীগ দেশবিরোধী ষড়যন্ত্রে নেমেছে তা নিয়ে গভীর উদ্বেগ জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের রুখে দেওয়ার আহ্বান জানানো হয় সর্বমহল থেকে। এরপরেও বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আগাম পদক্ষেপ নিতে না পারায় ক্ষোভ জানিয়েছেন সচেতন মহল। হিজবুত তাহরিরকে দিয়ে ভারতীয় ষড়যন্ত্রের মুখোশ উন্মোচনে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের নেই কোনো তেমন সাফল্য। হিজবুত তাহরির মাঠে নামার পর তাদের ঠেকাতে যদিও কঠোর হয় অন্তর্বর্তী সরকার। সংগঠনটির অন্তত ৩-৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সংগঠনটির আচমকা উত্থান পুরোপুরি ব্যর্থ করতে সফল হয়নি আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ইস্যুতে গোয়েন্দাদের এই দুর্বলতাকে মেনে নিতে পারছেন অনেকে। তারা এ নিয়ে ক্ষোভ ও আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে হিজবুতের বিরুদ্ধে সরকারের এই অ্যাকশনে থাকার পরও ভারত নোংরা খেলা মেতেছে। পরিকল্পনা মাফিক তারা বারবার বিষয়টি সামনে এনে ভারত বুঝাতে চাচ্ছে তাদের অন্য কিছু উদ্দেশ্য ছিল, এই বোঝানো যে ইউনূসের অধীনে বাংলাদেশে ইসলামী খেলাফতের আন্দোলন চলছে, যা কিনা ট্রাম্প প্রশাসনকে সহজভাবেই বোঝানো যাবে। যদি ট্রাম্পকে বোঝানো যায় বাংলাদেশে খেলাফতের আন্দোলন চলছে, তবে খুব সহজেই তাকে রাগান্বিত করা যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এমন এক সময়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার নতুন মার্কিন প্রশাসনের সাথে সক্রিয়ভাবে কাজ করছে, তখন তুলসীর এই ধরনের ভিত্তিহীন বিবৃতি গভীরভাবে দুঃখজনক। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায়। এর জন্য গভীর পারস্পরিক বোঝাপড়া প্রয়োজন। এটির জন্য মার্কিন প্রশাসনকে বহিরাগত উৎসের পরিবর্তে স্থানীয় দূতাবাসের মাধ্যমে সংগৃহীত সরাসরি তথ্যের উপর নির্ভর করতে হবে। বাস্তবতা মূল্যায়ন এবং বাংলাদেশি জনগণের সাথে সরাসরি যোগাযোগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব সাংবাদিক বা তথ্য অনুসন্ধানকারী মিশন পাঠাতে পারেন। বহু বছরের কর্তৃত্ববাদী শাসনের পর বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধারের পথে পুনরায় যাত্রা শুরু করেছে। এটা সত্য যে আওয়ামী লীগ শাসনের পতনের পর সংখ্যালঘুদের উপর কিছু আক্রমণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনাগুলির বেশিরভাগই ঘটেছিল ৫ আগস্টের পরিবর্তনের পরপরই, যখন দেশে কার্যকর আইন প্রয়োগকারী ব্যবস্থার অভাব ছিল। তাছাড়া অনেক আক্রমণ সাম্প্রদায়িকভাবে পরিচালিত না হয়ে বরং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্টভাবে এই ধরনের সমস্ত ঘটনার নিন্দা জানিয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। এমনকি তারা বিশ্বজুড়ে সাংবাদিকদের পরিস্থিতি প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এই প্রচেষ্টা সত্ত্বেও ভারতীয় গণমাধ্যম এবং রাজনৈতিক শ্রেণীর একটি অংশ প্রায় সম্পূর্ণরূপে বানোয়াট প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করেছে। বিশেষজ্ঞরা আরও বলেন, বাংলাদেশ কখনও কোনো বিশ্বব্যাপী চরমপন্থী আন্দোলনের অংশ ছিল না, বরং বাংলাদেশের জনগণ মহান ত্যাগের মাধ্যমে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে উৎখাত করে গণতন্ত্রের জন্য তাদের আকাঙ্ক্ষা দ্ব্যর্থহীনভাবে প্রকাশ করেছে। এটিকে উপেক্ষা করে বাংলাদেশিরা একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, এমন বাস্তবতা বিবর্জিত অভিযোগ আনা হলে তা জনগণের সংগ্রাম এবং ত্যাগকে অবমূল্যায়ন করা হবে। অথচ বাংলাদেশ এই অঞ্চলের সবচেয়ে কম সাম্প্রদায়িক দেশগুলির মধ্যে একটি, বিশেষ করে প্রতিবেশীদের তুলনায়। নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন, সকল পটভূমির বাংলাদেশিরা একই পরিবার। এছাড়া বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে যা বলা হচ্ছে তা কেবলই অতিরঞ্জিত, মিথ্যা ও বিভ্রান্তিমূলক। ফ্যাক্ট চেকিংয়েও ইতোমধ্যে বহু অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ভরযোগ্য অনেক পোস্ট রয়েছে এসব ইস্যুতে। সমালোচকরা বলছেন, ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের ক্ষুরধার একেবারে ধ্বংস করে ফেলেছেন। অথচ আওয়ামী লীগের আমলে গোয়েন্দারা বিরোধী মতকে দমনপীড়নে কার্যত সফল হয়েছিল। ক্ষমতাচ্যুত হওয়ার পরেও গোয়েন্দা সংস্থাগুলোতে ফ্যাসিস্ট হাসিনার অদৃশ্য নিয়ন্ত্রণ রয়েছে বলে মনে করেন অনেকে। যে কারণে বর্তমানে ভারতীয় ষড়যন্ত্র মোকাবেলার মতো জাতীয় নিরাপত্তা ইস্যুতে গোয়েন্দা সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে নিষ্ক্রিয়তা দেখা গেছে। এটা ভীতির সঞ্চার করেছে, কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য তাদের। নেটিজেনরা বলছেন, ভারত সরকার ও ভারতীয় মিডিয়া বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতন ও ইসলামী খেলাফত নিয়ে বরাবরই মিথ্যাচার ও প্রোপাগান্ডা চালিয়ে আসছে। অথচ সেদেশে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় প্রতিনিয়ত ভয়াবহ নিপীড়নের শিকার হচ্ছেন। তুলসী গ্যাবার্ডের ভারত সফরকালেই ভারতের নামাজরত মুসলিমদের উপর নৃশংস হামলা চালানো হয়েছে। মসজিদ ভেঙে দেয়ার মহোৎসব চলছে। সর্বশেষ হোলি উৎসবেও কিভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে, খুন করা হয়েছে, মসজিদগুলো বন্ধ করে দেয়া হয়েছে, মুসলিম মেয়েদের জোর করে গায়ে রং মাখিয়ে দেয়া হয়েছে। জ্যেষ্ঠ কলামিস্ট, লেখক ও গবেষক মেহেদী হাসান পলাশ এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, প্রদীপ যেমন তার নিজের অন্ধকার দেখতে পায় না, তুলসী গাবার্ড তেমনি ভারতে অবস্থান করেও ভারতের ধর্মীয় মৌলবাদ, বিশেষ করে হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদ দেখতে পাননি। তিনি দেখতে পাননি সর্বশেষ হোলি উৎসবেও কিভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে, মসজিদগুলো বন্ধ করে দেয়া হয়েছিল, মুসলিম মেয়েদের জোর করে গায়ে রং মাখিয়ে দেয়া হয়েছে। তিনি দেখতে পান না শুধু মুসলিম পরিচয় এর কারণে ভারতে প্রতিদিন শত শত মুসলিম নারী পুরুষকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, শত শত মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হচ্ছে, মুসলিম নাম সম্বলিত ঐতিহাসিক স্থানগুলোর নামগুলো বদলে দেয়া হচ্ছে। তিনি এসব কিছুই দেখেননি। গান্ধী যেমন কলকাতার দাঙ্গা দেখেননি, ফলে তিনি দাঙ্গা থামাতে এসেছিলেন নোয়াখালীতে। তুলসীও সেটাই করলেন। তুলসী বাংলাদেশ নিয়ে যা বলেছেন তা অলমোস্ট ভুল। হয় বাংলাদেশ সম্পর্কে তার বিশেষ কোনো ধারণা নেই অথবা তাকে ভুল ইনফরমেশন দিয়ে বৈরী করা হয়েছে। মাত্র একটা মুসলিম রোজা না রাখায় আরেকজন মুসলিম তাকে কান ধরে উঠবোস করার বিরুদ্ধে সারা বাংলাদেশে মুসলিমরা যেভাবে সোচ্চার হয়েছে বিশ্বে এর নজির খুব বেশি নেই। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় এদেশের মানুষ কখনোই ধর্মীয় চরমপন্থা, রাজনৈতিক চরমপন্থা বা অন্য যে কোনো প্রকার চরমপন্থা গ্রহণ করে না। জাফর চৌধুরী লিখেছেন, ভারত সরকারিভাবে মুসলিম সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার করছে তা ইসরায়েল থেকে কোনো অংশে কম নয়। আমেরিকার উচিত ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন মানবতা অপরাধের জন্য উদ্বিগ্ন হওয়া এবং নিন্দা করা। কিন্তু উল্টো সে নিজের বাবার দেশের অপরাধ থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে। বাংলাদেশের সংখ্যালঘুরা ভারতের তুলনায় এখানে অনেক শান্তিতে আছে। বাংলাদেশ সরকারের উচিত ভারতে মুসলিম নির্যাতনের ব্যাপারে জোরালো প্রতিবাদ জানানো। ভারতকে উচিত জবাব দেয়ার একমাত্র পথ